নমস্কার বন্ধুরা। আমি যেভাবে গল্পচ্ছলে স্পেকট্রাম পাবলিকেশন থেকে মডার্ন ইন্ডিয়া থেকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন বা ভারতের স্বাধীনতা সংগ্রাম কভার করছি, সেরকমভাবেই আজকে আমি নেক্সট ভিডিও নিয়ে এসেছি। আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে স্বদেশী বয়কট আন্দোলন, চরমপন্থীদের উন্মেষ, সেখানে আমরা পার্ট 1 পার্ট 2তে একটা ভিডিও কভার করেছি এবং তারপরে ভারতের রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, সন্ত্রাসবাদী কার্যকলাপ, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে এক্সট্রিমিজমের একটা শাখা হয়ে যেরকমভাবে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস আসে, সেইভাবেও আমরা আমাদের সেকেন্ড ভিডিও পার্ট 1 পার্ট 2তে কভার আপ করেছি স্পেকট্রামস থেকে। এবং আজকে আমরা চলে এসেছি, এই আগের ভিডিওগুলো অবশ্যই আপনাদের দেখে নিতে হবে, কন্টিনিউটি রাখতে চান। এবং WBCS 2023-এর মেন্স এবং 24-এর প্রিলিমিনারি এবং পরবর্তী WBCS এক্সামগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করেছে। তো এখানে আমি মেনলি কনসেপ্টের উপর জোর দিচ্ছি। আমি বারবার বলেছি আমি WBCSও এখন কনসেপচুয়াল দিকে ইনক্লাইন হচ্ছে এবং এবার মেন্সে INM প্রচণ্ড কনসেপচুয়াল বেস আসার সম্ভাবনা বেশি, কনসেপ্ট বেস আসলে অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসবে। তাহলে এখন রেভলিউশনারি অ্যাক্টিভিটিতে আমরা আগের ভিডিওতে দেশের বাইরে আমরা বিপ্লবী, সন্ত্রাসবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদী বলছি, জাতীয়তাবাদী বৈপ্লবিক কার্যকলাপ দেখে নিয়েছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেকট্রামের চ্যাপ্টার 40 স্পেকট্রামে আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ন্যাশনালিস্ট রেসপন্স, প্রথম বিশ্বযুদ্ধ এবং তার সাপেক্ষে জাতীয়তাবাদী আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন কী গতি তৈরি করেছে। তা আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল 1914 থেকে 1919 সাল। মানে এই যে সময়টা, এই যে 4-5 বছরের সময়টা, এর মধ্যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে আমরা কী ভাবি? আমরা অলরেডি দেখেছি এর আগে যখন নরমপন্থীরা ছিলেন 1875 সালের পর থেকে একটা সময় গিয়ে সাংবিধানিক সংস্কার তাদের শুধুমাত্র একটা মোটো হয়ে পড়ে এবং তারা কোনো মাস লেভেলের কোনো সময় জনজাগরণ বা মাস মুভমেন্টের দিকে যায়নি এবং সেখানে তারা শুধুমাত্র প্রেয়ার, পিটিশন এবং প্রটেস্টের মধ্যে আবদ্ধ ছিল। সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সেকশন 1890 বা 1900 দশকের শেষের দিকে এক্সট্রিমিস্ট নামে একটি সেকশন, চরমপন্থী নামে উঠে আসে এবং যারা তাদের থেকে আলাদা ভাব পোষণ করেন এবং যারা মাস মুভমেন্টের দিকে যোগ করেন এবং তাদেরই একটা বাই প্রোডাক্ট হিসাবে রেভলিউশনারি উঠে আসে, বৈপ্লবিক কার্যকারিতা শুরু হয়। যে সময় লালা রাজপথ রায়, বালগঙ্গাধর তিলক বা অরবিন্দ ঘোষের মতো নেওয়া প্রত্যক্ষ জাতীয় সংগ্রাম থেকে ফিরে গেছে। তারপর 1914 সালে 1908 থেকে যিনি ট্রান্সপোর্টেড ছিলেন বাংলায় জেলে, কিন্তু 1900 বালগঙ্গাধর তিলক আফটার 6 years রিভার্স ইমপ্রিজনমেন্ট, 6 বছর জেলে কাটিয়ে তিনি 1914 সালে যখন ফিরে এসে দেখেন জায়গাটা খুবই অবিন্যস্ত হয়ে আছে। সোশ্যাল বেস তারা যেটা বানিয়েছিলেন তার থেকে সোশ্যাল বেস আরও অনেক রিডিউসড হয়ে গেছে। কারণ আমি আগের ভিডিওই বলেছি রেভলিউশনারিরা কিন্তু সোশ্যাল বেসের উপর নজর দিতে পারেনি এবং তাদের মেইন যারা লিডার, যারা সংগঠকের ভূমিকায় ছিল, তারা কিন্তু তখন আউট অফ কান্ট্রি, তারা ডিপোর্টেড, তারা ট্রান্সপোর্টেড টু জেল, তাদের অনেকে প্রত্যক্ষ পলিটিক্স থেকে সরে এসছে, অনেকের ফাঁসির আদেশ হয়েছে, অনেকে দিচ্ছি। তো সেই সময় তারা অন্য প্ল্যান, জিমারম্যান প্ল্যান বা জার্মান প্লট নিয়ে দিয়েছেন। যতীন মুখার্জি একটা সময় এসে বিফল হয়েছে, ট্রেচারির কারণে হোক। রাসবিহারী ঘোষ 1915 বেরিয়ে যাচ্ছেন যখন কামার ইনসিডেন্টটাও ফল করে যাচ্ছে সেপ্টেম্বরে। প্রচুর ধরপাকড়, ফাঁসি, রূপান্তরের আদেশ, শচীন সান্যালকে ফাঁসি দেওয়া হচ্ছে, অজিত সিং অনেকটা মিউট হয়ে যাচ্ছেন। দেশে বিদেশে একটা বিশ্রী পরিস্থিতি। সেই সময় দাঁড়িয়ে রাসবিহারী ঘোষ জাপানে চলে যাচ্ছেন, জাপান থেকে পরবর্তী সংগ্রাম মনিটর করার জন্য দেশে কিন্তু নেতৃত্ব এবং বালগঙ্গাধর তিলক 1914 সালে আসলেন এবং যে কোনোভাবে তিনি নেতৃত্বের সুতোটা ধরতে চললেন এবং তার এই যে আসলেন উনি কিন্তু 90 ডিগ্রি টার্ন হয়ে আসলেন। তিনি ভাবলেন আমাকে এবার কিছু একটা সুতো ধরতেই হবে। এখন যদি আমি এক্সট্রিমিস্ট মেন্টালিটি শো করি তাহলে আমি আরও অবসলিউট হয়ে যাব। ব্রিটিশের সিডিশন চার্জ, ব্রিটিশের অত্যধিক রিপ্রেশন, তিনি উল্টোভাবে কনসিলিটিভি অ্যাপ্রোচ করেন। তিনি জাতীয় কংগ্রেস, যারা এখন মডারেটস বা নরমপন্থীরা অধ্যুষিত,
নরমপন্থী ধারা চালিত, তাদের প্রতিও তিনি কনসিলেটরি এগ্রিমেন্টের অ্যাপ্রোচ দেখেন, এবং ব্রিটিশ সরকারের প্রতিও তিনি এগ্রিমেন্ট বা কনসিলেটরি অ্যাপ্রোচ দেখেন। এবং তিনি এটা একদম ক্লিয়ারভাবে প্রকাশ করে দিলেন তিনি কোনো রেভলিউশনারি অ্যাক্টিভিটি বা কিলিং বা এই কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপ তিনি একদম সমর্থন করেন। যেটি কেশরীতে তিনি লিখেছিলেন যে এই টাইপের জিনিস আরও হবে। আলিপুর বোমা মামলার কেসে আমি যখন পুরীরাম সাথে হয়েছিল, তিনি কিন্তু ঘুরে গেলেন, তিনি ঘুরে এই স্টেটমেন্টটা দিলেন। এবং তিনি সত্যি কথা বলতে তিনি কংগ্রেসের আনুগত্য লাভের চেষ্টা করলেন, তিনি ব্রিটিশের আনুগত্য লাভের চেষ্টা করলেন, এবং তিনি বললেন যে পুরোপুরি লয়্যালটি শো করা হবে ব্রিটিশ এম্পায়ারের উপর। তিনি এখানে ব্রিটিশ গভর্নমেন্টকে ওভারথ্রো করতে আসেননি, তিনি এসেছেন ব্রিটিশ গভর্নেন্সের মধ্যে থেকে যদি স্বরাজ্য পাওয়া হয়। এই স্বরাজ্য 1906 সালে আলোচিত হয়েছিল দাদাভাই নওরোজির সময়। তখন স্বরাজ কোনো প্রকৃত ডেফিনেশন করতে হবে, কিন্তু বালগঙ্গাধর তিলক 1914 সালে এসে যেন স্বরাজের কথাটা ভেঙে দিলেন যে তিনি কী চান। এবং তিনি বললেন কানাডা বা ইউকের মতো একটা স্বরাজ্য চান ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে থেকে। পুরোপুরি একটা ক্লিয়ার কাট আইডিয়া তিনি রাখলেন, এবং নরমপন্থীদেরও তিনি কনসিলেটরি অ্যাপ্রোচ দেখালেন, এবং তিনি বললেন যে সাংবিধানিক সংস্কারের উপর পুরোপুরি কথা আছে। এই যে সময় আমরা দেখতে পাচ্ছি আরও কিছু লিডার্স আপফ্রন্টে আসেন, এবং যারা এই হোম রুল লীগ মুভমেন্টকে প্রোপাগেট করতে চান। সেরকম লিডারের মধ্যে সর্বাগ্রে ছিলেন বালগঙ্গাধর তিলক এবং তাছাড়াও ছিলেন জিএস থাপারাডে, এস সুব্রমণিয়াম আয়ার, জোসেফ বাবেস্তা, মোহাম্মদ আলী জিন্না, নামগুলো মনে রাখতে হবে। এনারা কিন্তু আসেন, এনারা বলেন যে আমাদের একটা অল ইন্ডিয়া হোম রুল লীগ ফর্ম করতে হবে, এবং সেখানে শুধুমাত্র জাতীয় কংগ্রেসের মধ্যে বছর সভা করে হবে না, আমাদের সবসময় মিট করতে হবে এবং মানুষের ডোর টু ডোর অ্যাপ্রোচ করতে হবে, এবং একটা মাস অ্যাওয়ারনেস জাগিয়ে তুলতে হবে। এবং তাদের অগ্রগণ্য ছিলেন এইসব নেতারা। 1914 সালে অ্যানি বেসান্ট, তিনি 1896 সাল থেকে অ্যানি বেসান্ট একজন ফরাসি আইরিশ থিওজফিস্ট ছিলেন, এবং 1896 সাল থেকে তিনি এই ব্রিটিশ কলোনি ভারতের স্বাধীনতার জন্য কাজ করে আসছেন। তিনি এবং বালগঙ্গাধর তিলক সর্বাগ্রে ছিলেন এই হোম রুল মুভমেন্ট প্রোপাগেট করার জন্য। তারপরে আমরা দেখতে পাই যে কী কী ফ্যাক্টর এই মুভমেন্টের পিছনে কাজ করেছিল। ফ্যাক্টরের মধ্যে যেরকম জাতীয়তাবাদীদের মধ্যে একটা সেক্টর ফিল করেছিল যে ব্রিটিশকে কন্টিনিউয়াস প্রেশারে রাখতে হবে, একটা কিছু চাপে রাখতে হবে, তারা সবসময় সাংবিধানিক সংস্কার হোক বা কিছু করার জন্য ভারতীয়দের কিছু করার জন্য সবসময় প্রেশার আছে। এবং তাছাড়াও মডারেন্টাল রিফর্মস নিয়ে মডারেটটা ডিসইলিউশন ছিলেন বা কনফিউজ ছিলেন। মডারেন্টাল রিফর্মস আসলো, সেপারেট ইলেকটোরেট আসলো, কিন্তু মডারেটটা বুঝতে পারলেন না যে মুসলিমদের প্রপোর্শনের থেকে বেশি পরিমাণ সিট অ্যাডপ্ট করা হলো, এবং সেখানে সেপারেট কনস্টিটিউন্সি বা সেপারেট ইলেকটোরেট সিস্টেম রাখা হলো, এবং কোনো ডিরেক্ট ইলেকশন পদ্ধতি আনা হলো না, ইনডিরেক্ট ইলেকশন পদ্ধতি। সেখানে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বা ইউনিটেড লেজিসলেটিভ কাউন্সিল কোনো জায়গাতেই কোনো নন অফিসিয়াল মেজরিটির কথা বা ইলেকটেড মেজরিটির কথা ঘোষণা করা হলো না। তাহলে কীরকম ক্ষমতা ভারতীয়রা পেল, সেটা নিয়ে তারা ডিসিলিউশন ছিল, কনফিউজ ছিল, এবং সেটার জন্য তারা কিন্তু আংশিকভাবে বঙ্গলের উপর প্রচণ্ড সাপোর্ট করে। এবং তারপর হচ্ছে কি ওয়ার টাইম মিজারিসের পাহাড়ে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল, তার যে যুদ্ধের জন্য যেসব দুর্ভোগগুলো সাধারণ মানুষের ভুগতে হয়েছিল তার মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যদ্রব্যের দাম চূড়ান্তভাবে বৃদ্ধি পাওয়া, এবং প্রত্যেকটি জনসাধারণের উপর অসম্ভব করের বোঝা চাপিয়ে দেওয়া। এই দুটোর জন্য তারা ন্যাশনাল ছিল এবং নাবিশ্বাস করেছিল, এবং তাই জন্য তারা হোম রুল মুভমেন্টকে সাপোর্ট করেছিল। এবং জনসাধারণ বুঝেছিল যে যারা সবচেয়ে বড় ইম্পেরিয়ালিস্ট শক্তি পৃথিবীর মধ্যে, সাম্রাজ্যবাদী শক্তি, এবং যারা সবাই ছিল হোয়াইট চামড়া ডমিনেটেড, তারা আজকে কিছু জঘন্য প্রপাগান্ডার জন্য নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়েছে। এবং সেখানে হোয়াইট সুপিরিয়রিটি মিথ যে সাদা চামড়ারা কালো চামড়ার থেকে উন্নত, এবং সাদা চামড়ারা কালো চামড়ার ভালোর জন্য এসেছে তাদের শাসন করতে, সেই মিথটা পুরো ভেঙে গেল। এবং
এটিই ছিল 1914 সালে বালগঙ্গাধর তিলক প্রচণ্ডভাবে ডেসপারেট ছিলেন যে করে হোক বিপ্লবের সূত্রটাকে পিক আপ করতে হবে এবং তিনি যে কোনো রকমের লিডারশিপ নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এবং অ্যানি বেসান্ট ছিলেন, তিনি 1896 সাল থেকে কাজ করে আসছেন, তিনি এটির জন্য সর্বাগ্রে রাজি ছিলেন। এই জিনিসগুলি ছিল মুভমেন্টকে প্রোপাগেট করার জন্য যথেষ্ট। এবার হচ্ছে ভিক কী হয়েছিল 1914 সালে যখন তারা এই অ্যাপ্রোচটা নিয়ে আসেন জাতীয় কংগ্রেসের কাছে এবং ব্রিটিশদের কাছে, কিন্তু জাতীয় কংগ্রেসটা তখন কোনো সাড়া দেয় না। জাতীয় কংগ্রেসটা সাড়া দেয় না। 1915 প্রথম দিকে তখন অ্যানি বেসান্ট ভাবে না আর অপেক্ষা করা যাবে না, তিনি একটি ক্যাম্পেইন চালান, একটা অভিযান চালান। সেই ক্যাম্পেইনের হয়তো তারা হোমরুলকে প্রোপাগেট করছেন, স্বশাসন, ভারতবর্ষের স্বশাসন আনারকে প্রোপাগেট করছেন। এবং এই সময় তিনি দুটো পত্রিকা রিলিজ করতেন, পাবলিশ করতেন, একটি হচ্ছে কমনওয়েলথ আর একটা হচ্ছে গিয়ে নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ। কার পত্রিকা? অ্যানি বেসান্টের পত্রিকা। হয়তো 90% লোক বা 90% পরীক্ষার্থী এই প্রশ্নটা জানে, কিন্তু প্রশ্ন এইভাবে হবে না WBCS প্রশ্ন দেবে যে কোন সময় অ্যানি বেসান্ট নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ পাবলিশ করতেন। সেটি কি বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলনের সময়, নাকি সেটি লখনৌ প্যাক্টের সময়, নাকি লখনৌ প্যাক্টের আগে, নাকি হোমরুল মুভমেন্ট চালানোর সময়? তো এইভাবে কনফিউজ করে দেবে। সবসময় মনে রাখবে 1915 সালে উনি পাবলিশ প্রথম শুরু করেছিলেন প্রথম দিকে। 1916-তে লখনৌ প্যাক্ট, অবশ্যই লখনৌ প্যাক্টের আগে। এবং তারা যে অল ইন্ডিয়া হোমরুল লীগ স্থাপন করেছিল সেটিও হয়েছিল 1915 মার্চ আর 1915 সেপ্টেম্বর। তারও কিন্তু আগে তিনি নিউ ইন্ডিয়া বা কমনওয়েলথ এই দুটো পত্রিকা পাবলিশ করতে আরম্ভ করেছিলেন। 1915 প্রথমে তিনি ক্যাম্পেইন লঞ্চ করেছিলেন হোমরুল আন্দোলনের সাপোর্টে। সেই সময় এই দুটো পত্রিকা প্রকাশ করা হয়। এবং তিলক এবং বেসান্টের যে মিলিত এফর্ট সেটা কিন্তু 1915 থেকে সাকসেস হয়, কংগ্রেস অ্যাডমিটেন্স দেয় এবং তারই ফলশ্রুতি ছিল 1916-তে লখনৌ প্যাক্ট। 1916-তে লখনৌ প্যাক্ট ছিল তারই ফলশ্রুতি, বা লখনৌ সেশনে তারই ফলশ্রুতি ঘটে। এবং এটিই ছিল তাদের এফর্ট এবং লীগকে একটা বাকি এনকারেজমেন্ট দিয়েছিল মরারসদের সাথে কনসিলিয়েশনে আসা। এবং তারপর যেটা দেখা যায় 1915 দিকে যখন তারা তাদের এই এজেন্ডা হোমরুল লীগ এজেন্ডাকে কংগ্রেসের স্ট্যাম্পে, আইএনসি স্ট্যাম্পে পাবলিশ করতে চায়, প্রকাশ করতে চায়, তখন কিন্তু কংগ্রেস শুরুতে বসে। কংগ্রেস তাদের একটা নিজস্ব এডুকেশন পলিসি, মাস এডুকেশন পলিসি, জনসাধারণকে শিক্ষার একটা প্রচার করতে হবে, কিন্তু কংগ্রেস বলে যে না, হোমরুলের এজেন্ডা তারা তাদের অফিসিয়াল স্ট্যাম্পে চালাবে। তাদের সাপোর্ট আছে, কিন্তু তারা কোনো অফিসিয়াল স্ট্যাম্পে হোমরুল এজেন্ডা চালাবে। এই জায়গাটা কিন্তু মানে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্টের পক্ষে প্রচণ্ড একটা হৃদয় বিদারক ছিল। এবং তারা ভাবেন যে না, আর দেরি নয়, 1915 সালেই তারা ভাবেন যে এবার তাদের আলাদা করে এই অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠা করতে হবে। এবং প্রথম থেকেই তারা ভীষণ ক্লিয়ার ছিলেন, যেহেতু বালগঙ্গাধর তিলকের একটি রিলিজিয়াস সেন্টিমেন্ট ছিল, তার উপরে একটা রিলিজিয়াস বায়াস টেস্টের একটা আরোপ ছিল। তিনি হিন্দু ধর্মকে প্রোপাগেট বেশি করেন না, হিন্দু ধর্মকে বেশি প্রমিনেন্স দেন। সেই জন্য কিছু অ্যানি বেসান্টের কিছু সমর্থক বালগঙ্গাধর তিলকের অত গোলামির জন্য তাকে পছন্দ করতেন না, আর তিলকের কিছু সাপোর্টার আবার অ্যানি বেসান্টকে পছন্দ করতেন না। মানে এই জন্য তারা প্রথমেই দুজন খুব পরিষ্কার হয়ে যায়, তারা দুজন আলাদাভাবে দুটো ইন্ডিয়া হোমরুল লীগ এবং অল ইন্ডিয়া হোমরুল লীগ স্থাপন করবে এবং তারা আলাদাভাবে কার্যকরিতা চালাবে, যদিও মেইন এজেন্ডাকে তারা। এবার আমরা দেখতে পাচ্ছি এপ্রিল 1916-কে গিয়ে প্রথম হোমরুল লীগ স্থাপন করছেন বালগঙ্গাধর তিলক। মাথায় রাখতে হবে, প্রশ্ন দেয় প্রথম হোমরুল লীগ কার দ্বারা স্থাপিত হয়েছিল? অ্যানি বেসান্ট, বালগঙ্গাধর তিলক, আরও দুটো অপশন দিয়ে দেবে। মনে রাখতে হবে ভারতের প্রথম হোমরুল লীগ স্থাপন হয়েছিল বালগঙ্গাধর তিলকের দ্বারা এপ্রিল 1916, যার হেডকোয়ার্টার ছিল পুনাতে এবং যার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল বেলগাঁওয়ে এবং যার 6টি ব্রাঞ্চ ছিল এবং 6টি ব্রাঞ্চ খুব টাইটলি অ্যাটাচ ছিল
এটি মহারাষ্ট্র নির্ভর ছিল এবং রেস্ট্রিক্টেড ছিল যার অপারেশন মহারাষ্ট্র, কর্ণাটক, সেন্ট্রাল প্রভিন্স, যার মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এগুলো চলে আসবে এবং গুজরাট আর বিহার প্রদেশ। এর মধ্যে এই বাল গঙ্গাধর তিলকের হোমরুল লীগ তিনি স্থাপন করেছিলেন, ইন্ডিয়ান হোমরুল লীগ, তার কার্যকারিতা সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মহারাষ্ট্রের মধ্যে শুধুমাত্র এক্সেপ্ট বোম্বেতে কিন্তু তিলকের হোমরুল লীগ কার্যকরটা বা অপারেশন করতে হবে। এবার হচ্ছে অ্যানি বেসান্তের হোমরুল লীগ। অ্যানি বেসান্ত অল ইন্ডিয়া হোমরুল লীগ স্থাপন করেছিলেন সেপ্টেম্বর মাসে 1916-তে, সেটি রেস্ট অফ ইন্ডিয়া মানে যেখানে তিলকের হোমরুল লীগ কাজ করছিলেন তাছাড়া যা যা জায়গায় ইন্ডিয়াতে খুলে আছে সেই সব জায়গায় তিলকের হোমরুল লীগ কাজ করতেন, তিলকের হোমরুল লীগ সেই সব জায়গায় অপারেশন করতেন এবং তার মধ্যে মহারাষ্ট্রের মুম্বাইও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। এইবার যেটা দেখা যাচ্ছে যে তার যে 200টা ব্রাঞ্চ ছিল অ্যানি বেসান্তের, সেই 200টা ব্রাঞ্চ কিন্তু লুজলি অ্যারেঞ্জ ছিল বা লুজলি অর্গানাইজ ছিল এবং সেখানে তার অর্গানাইজিং সেক্রেটারি ছিল জর্জ ওলন্ডারের। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এবং আর দুজন যারা মেইন এই এখানকার কার্যকারিতা দেখাশোনা করতেন তারা ছিলেন বিপি বাদিয়া আর সিপি আমার স্বামী অ্যানি বেসান্তের হোমরুল লীগ। এটা হচ্ছে হোমরুল প্রোগ্রাম। হোমরুল লীগ প্রোগ্রামের মধ্যে কী কী ছিল? হোমরুল লীগ প্রোগ্রামের মধ্যে ছিল যে তারা মানুষের মধ্যে, যেটা মূল ছিল মানুষের মধ্যে, যেমন বেরার গুজরাট প্রদেশের মানুষ মধ্যে যারা পলিটিক্যালি প্রচণ্ড ব্যাকওয়ার্ড ছিল তাদের মধ্যে রাজনৈতিক জনসচেতনতা উন্মেষ ঘটানো এবং রাজনৈতিক শিক্ষা দেওয়া, এই দুটি ছিল তাদের মেইন উদ্দেশ্য। তাছাড়াও তারা নিজেরা ফান্ড রেজ করে সোশ্যাল ওয়ার্ক করতেন, সামাজিক কাজকর্ম করতেন এবং লোকাল গভর্নমেন্ট মানে এখন বর্তমানে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত যেগুলো পড়ে সেই কাজগুলো মানে একদম রুট লেভেলের মানুষকে নিয়ে তাদের ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু তারা লোকাল গভর্নমেন্টকে হেল্প করতেন। এবং তাছাড়াও তারা প্রচুর পরিমাণে পাবলিক মিটিং, কনফারেন্স, শিক্ষা দেওয়া, লাইব্রেরি, প্যামফ্লেট, তারপর হচ্ছে রাইটিংস, এই সবগুলো অ্যারেঞ্জ করতেন এবং তার মাধ্যমে কিন্তু মানুষের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক শিক্ষা বাড়াতে গণতন্ত্র এবং তারা ডোর টু ডোর বেসিসে কাজ করেছে। এইসব কার্যকারিতা দেখে তাদের সাথে যেসব বিশিষ্ট নেতারা পরে হোমরুল লীগে জয়েন করেছিল দেখা যাক তারা কারা ছিলেন। তারা ছিলেন জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, ভুলাবাই দেশাই, চিত্তরঞ্জন দাস, কে মুন্সি, বি চক্রবর্তী, সৈফুদ্দিন কিশোর, মদন মোহন মালব্য, মোহাম্মদ আলী জিন্নাহ, তেজ বাহাদুর শাস্ত্রী এবং লালা লাজপত রায়। এই প্রত্যেকেই কিন্তু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আপনারা প্রত্যেকেই এদের নাম শুনেছেন এবং এদের কার্যকারিতা নিশ্চয়ই জানেন। পরবর্তী ভিডিওগুলোতে এদের আরও কার্যকারিতা নিয়ে আমরা কিন্তু ডিটেইলে আলোচনা করব। আর অ্যানি বেসান্তের বোম্বে সেকশনের হোমরুল লীগটাও কিন্তু লিড করতে মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ যেখানে একজন মুসলিম ছিলেন তিনি কিন্তু হোমরুল লীগে ছিলেন মুসলিম লীগে থাকাকালীন। আচ্ছা, সরকারের অ্যাটিটিউড কী ছিল? সরকার সিভিয়ার রিপ্রেশন, সরকারের যেটা কাজ প্রচণ্ড অত্যাচার, রেস্ট্রিকশন নিয়ে সরকার এদের নেমে এসেছিল এবং তিলককে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এসব জায়গায় ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছিল। অ্যানি বেসান্তকে 1917 জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল মাদ্রাস থেকে এবং সেটি সারা দেশে একটা ভীষণ উদ্দীপনা, উন্মাদনা সৃষ্টি করে, একটা ভীষণ কী বলবো, একটা ভীষণ উদ্দীপনা, জনজাগরণের সৃষ্টি করে। মানুষজন কেঁপে যায় এবং এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই সময় কে নাইটহুড পরিত্যাগ করেছিল? এই সময় নাইটহুড রিনাউন্স করেছিলেন স্যার সুব্রমণিয়া মায়া। এই তিলকের অ্যারেস্টের প্রতিবাদে তিনি কিন্তু নাইটহুড রিনাউন্স করেছিলেন। আরেকজন এরপরে নাইটহুড রিনাউন্স করলেন, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের সময় তিনি নাইটহুড রিনাউন্স করেছিলেন। তো এই সময় কে নাইটহুড রিনাউন্স করেছিলেন? তিনি ছিলেন স্যার সুব্রমণিয়া মায়া, মাথায় রাখতে হবে। এবং এইটি নিয়ে মন্টেগু, তখনকার তদানীন্তন যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার, তার একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টটা হচ্ছে যে শিক্ষার্থীরা যখন পার্বতীকে নিয়ে কী করছেন, পরিক্রমণ করছেন, তখন নারায়ণের চক্রের মাধ্যমে তাকে 52টি টুকরো ভাগ করে দেওয়া হয়েছিল। সেই 52টি টুকরো 52টি জায়গায় করে 52টি সতীপীঠে জন্ম দিয়েছেন এবং তারপরে ওনার মতে বোঝা গেছিল যে শিক্ষার্থীদের 52 জন ওয়াইফ আছে। সেরকম অ্যানি বেসান্তকে গ্রেপ্তার করার পরে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই হোমরুল লীগের বা
অ্যানি বেসান্তের জনপ্রিয়তা কোন জায়গায়, এর বিস্তৃতি কতদূর এবং এর ব্যাপ্তি কতটা, সেটা কিন্তু ব্রিটিশ এম্পায়ার বুঝতে পেরেছে। এবং এই বুঝতে পারার সাথে সাথে কিন্তু আগস্টে কিন্তু 1917 মন্টেগু অগাস্ট স্টেটমেন্ট নিয়ে আসে। 1917 এই যে অগাস্ট স্টেটমেন্ট নিয়ে আসছে মন্টেগু, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তার আগে আমি বলে দিচ্ছি এই যে হোম রুল অ্যাজিটেশন কেন ফেডেড আউট হয়ে গেল। ফেডেড আউট মানে কেন আস্তে আস্তে অবরোধ করবে না? অবরোধ তো এই জন্যই হলো যে এফেক্টিভ অর্গানাইজেশন ছিল না, একটি সংঘবদ্ধ ঐক্য, মানে একটি অর্গানাইজেশন কিন্তু তিলক আর অ্যানি বেসান্ত গড়ে তুলতে পারেননি। আর সেকেন্ড রিজন ছিল ফ্রিকোয়েন্ট রায়ট হচ্ছিল হিন্দু মুসলিমের মধ্যে 1917 সালে। এটাও একটা কারণ ছিল আস্তে আস্তে এই আন্দোলন নিঃশেষ হয়ে যাওয়া। আর তারপর হচ্ছে কংগ্রেস যে অ্যানি বেসান্ত যে অ্যারেস্ট হয়েছে, জন উদ্দীপনার সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ফেডেড আউট হয়ে গেছিলো যখন অগাস্ট স্টেটমেন্ট হয় মন্টেগু। মন্টেগু অগাস্ট স্টেটমেন্টে পুরোপুরি মডেলিংটো রিফর্মসের যেটা বলা হয়েছিল, এটা মডেলে বলেছিলেন তখনকার সেক্রেটারি অফ স্টেট, যে এখানে কিন্তু আমি কোনো প্রভিশনই দেখতে পাচ্ছি না যে ইন্ডিয়াকে হোম রুল দেওয়া যায়। তার পুরোপুরি 1920 রিভার্সে ঘুরে গিয়ে মানে এখান থেকে ব্রিটিশ সরকার ক্যারট অ্যান্ড স্টিক পলিসি শুরু করলো আবার। মানে আমি প্রথমে বলেছিলাম ওই সময়টায় এই বঙ্গভঙ্গ, সুরাট স্প্লিট, বা যখন 1911 যখন বেঙ্গল অ্যানিউমেন্ট, বঙ্গভঙ্গ রোধ করা হচ্ছে, বেঙ্গল পার্টিশন অ্যানিউমেন্ট, তখন ব্রিটিশ সরকার যে পন্থাটার উপর জোর দিয়েছিল বা পন্থাটার উপর রিলাই করতে, সেটা হচ্ছে র্যালিং আপ পন্থা। এখানে ছিল রিপ্রেশন, কনসিলিয়েশন, সাপ্রেশন। প্রথমে এক্সট্রিমিস্টদের কিছুটা রিপ্রেস করো, যার জন্য মডারেটরা ভীত হয়ে যায়, মডারেটরা ওখান থেকে পিছিয়ে আসে এবং তারপরে এক্সট্রিমিস্টদের পুরোপুরি সাপ্রেস করে। এবং এর মধ্যে কনসিলিয়েশন আছে, মডারেটদের কিছু কনসেশন দাও, কিছু সাংবিধানিক সংস্কারের আশ্বাস দাও বা কিছু করে দাও, তারপরে মডারেটরা সরে আসবে, তখন এক্সট্রিমিস্টদের পুরোপুরি নির্দেশ দেবে। এইভাবে একটি বিপ্লবের পরিসমাপ্তি হবে। এটা তারা বারবার করে এসেছিল ওই সময়। কিন্তু এই সময় যেহেতু এরপরে আমি আসবো 1916-তে যখন লখনৌ প্যাক্ট হয়ে যাচ্ছে হিন্দু মুসলিম একত্রে, 1916-তেই আবার মডারেট এক্সট্রিমিস্টের কনসিলিয়েশন হয়ে যাচ্ছে, মডারেট এক্সট্রিমিস্ট একসাথে, হোম রুল মুভমেন্ট চলছে যখন, তখন তারা বুঝতে পেরেছিল যে এই যে যুদ্ধ চলছে এর পরে এদেরকে শান্ত রাখার জন্য কিছু তো দিতে হবে। এবং এই কিছু দিতে হবে, এটাকে বলা হতো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। এবং আমরা আস্তে আস্তে দেখতে পাবো এরপরে কীভাবে রাওলাট একটা আসলো, জালিয়ানওয়ালাবাগ মেসাকার, তারপরে আবার কীভাবে রিফর্ম আসলো দেখতে পাবো আসছে। এই সময় মাথায় রাখতে হবে কোন পলিসি চলছে, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। মানে কিছু পুরস্কার দাও, এই পুরস্কারটা মডারেটদের জন্য ক্যারট হিসাবে আসবে, গাজর হিসাবে, আর তারপর স্টিক, তারপর লাঠির বাড়ি, যেটা নেমে আসবে এক্সট্রিমিস্ট। এরপরে তারা এই পলিসির উপর কিন্তু আস্থা রাখে। তো দেখা যায় যে মন্টেগু আগস্ট স্টেটমেন্টের পরে, যেখানে পরবর্তীকালে ইন্ডিয়াকে আস্তে আস্তে হোম রুল মুভমেন্ট, হোম রুল দেওয়া হবে এবং একটা রেসপন্সিবল গভর্নমেন্ট স্থাপন করা হবে, এরপর আসছে মিশনের, সেই আশ্বাস দেওয়া হয়। সেখানে কিন্তু অ্যানি বেসান্তের গ্রেপ্তারের পরে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল সেটা অনেক কিছু প্রশংসা করে। এবং 4 নাম্বার হচ্ছে টক অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। তিলক এর মাঝখানে প্যাসিভ রেজিস্ট্যান্সের ডাক দিয়েছিলেন তখন অ্যানি বেসান্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যে প্যাসিভ রেজিস্ট্যান্সের ডাক দেওয়া, এইটা কিন্তু মডারেটরাও মেনে নিল। এবং সেখানে কিন্তু আবার একটা প্রচণ্ড সেপারেশন হয়েছিল মডারেট আর এক্সট্রিমিস্টদের মধ্যে। এবং তারা বলেছিল না, প্যাসিভ রেজিস্ট্যান্স আমরা করব না, মডারেট বলেছিল। এবং এই জায়গা থেকে কিন্তু হোমরুল পিছিয়ে আসে। এবং মন্টেগু জেমসফোর্ড রিফর্মস যখন আসে, তখন তো অবশ্যই এই রিফর্মসটা আসার পরে আবার হোমরুল কী হয়, হোমরুল মুভমেন্ট কিন্তু আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। এবং 1918 সালে ভ্যালেন্টাইন চিরালের বিরুদ্ধে কেস লড়ার জন্য তিলক যখন বাইরের দেশে চলে যাচ্ছেন, লিডারলেস হয়ে যাচ্ছে, মানে যিনি তিলককে বলেছিলেন যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, তার বিরুদ্ধে ডিফামেশন কেস করে উনি লড়ার জন্য বাইরে গেছিলেন। এবং সেই জায়গাটায় কিন্তু আবার লিডারলেস হয়ে যাচ্ছে এবং অ্যানি বেসান্তের উপর একার উপর দায়িত্ব করছে। অ্যানি বেসান্ত আবার কনফিউজড হয়ে যাচ্ছেন, তিনি প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাডাপ্ট করবেন নাকি হোম রুল যে জিনিসটা সেটা নিয়ে থাকবেন। এবং সেই জায়গাটা থেকে কিন্তু আবার কী হয়, আন্দোলন কিন্তু ফিরে আউট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি, গান্ধীজি এই সময় কিন্তু
1916-17 থেকে কিন্তু গান্ধীজির আউটফ্রন্টে চলে আসছে ন্যাশনাল পলিটিক্সে। ভারতের রাজনৈতিক জীবনে কিন্তু গান্ধীজির ছায়া পড়ে যাচ্ছে এবং তার প্রথম 2-3টে জিনিসই এতটা সাকসেস পেয়ে যায়, তার জন্য মাস মুভমেন্টের স্বপ্ন যেটা তিনি দেখিয়েছিলেন, তার উপর যে জন আস্থা চলে আসে, সেটাও কিন্তু হোম রুল মুভমেন্টকে আস্তে আস্তে স্থানীয় করে দেওয়ার পরে পথে নিয়ে যায়। এবং 1920 সালে যখন ফাইনালি অল ইন্ডিয়া হোম রুল লীগের প্রেসিডেন্টশিপ যখন গান্ধীজি গ্রহণ করেন এবং তার নাম দেন স্বরাজ্য সভা, এবং যেটি 1 বছরের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে অফিসিয়ালি যুক্ত হয়ে যায়, তখন তো বোঝাই যায় যে হোম রুল লীগের কিন্তু একটা পারমানেন্ট, মানে প্রিম্যাচিওর বলবো না, ম্যাচিওরও বলবো না, যাই হোক একটা পারমানেন্ট ডেথ হতে পারে। তা এইটা আমি এখানে পার্ট 1 এখানে শেষ করছি, সেকেন্ড পার্ট নিয়ে পরের ভিডিওতে আসছি। সেই পরের ভিডিওতে আমরা আলোচনা করবো যে হোম রুল মুভমেন্ট কী কী জিনিস দিল, জাতীয়তাবাদী আন্দোলনকে কী কী জিনিস দিল, আর লখনৌ সেশন 1916 কী হয়েছিল সেটা নিয়ে এবং তার ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করবো। এবং তারপর হচ্ছে মন্টেগু স্টেটমেন্ট, আগস্টে মন্টেগু স্টেটমেন্ট কী দিয়েছিলেন 1916 সালে, সেটা নিয়ে আলোচনা করে আমরা নিতে পারি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে।